আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি ভারতের সঙ্গে লড়ার জন্য বাংলাদেশ নাকি কিনবে J-10C চায়নার থেকে। পাকিস্তান এবং চায়নার উদ্যোগে তৈরি হওয়া JF-17 ব্লান্ডার যে বিমান, মানে লোকে থান্ডার বলে, সেটা কিনবে। অথচ তাদের ডিফেন্সের বাজেট কমে যাচ্ছে। অদ্ভুত লাগছে না শুনতে? মুখে বলতে কিচ্ছু এসে যায় না, ওই তো এত বছর ধরে। আরে ভারতবর্ষ স্বাধীন হয়েছে প্রায় ৭৬-৭৭ বছর হয়ে গেছে। এদিকে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে সেটাও ৫৪-৫৫ বছর প্রায়। খুব তো বেশি পার্থক্য নয়, কিন্তু ৫৪-৫৫ বছরে তারা ডিফেন্সের যা বাজেট নির্ধারিত করেছে সেটা দেখলে সত্যি অবাক হয়। হ্যাঁ, দরকার ছিল না, দরকার কোনোই ছিল না, কোনো সেনাবাহিনী রাখারও দরকার ছিল না। শুধু যদি ভারতের সঙ্গে একটা সমঝোতা বা বন্ধুত্ব পরায়ণ মনোভাব নিয়ে চলতো, তাহলে সেনাবাহিনীরই দরকার ছিল না। ভারত কোনো দিন আক্রমণ করবে না। আর মায়ানমারের ওই জায়গায় যে ছোট্ট একটু ভূখণ্ড রয়েছে, যেই বর্ডারটা শেয়ার করে বাংলাদেশ, এখন রাখাইনের সঙ্গে, আগে ছিল মায়ানমারের সঙ্গে, সেটুকু ভারতবর্ষই দেখভাল করে নিত। বাকিটা প্রায় রাজ্যর মতোই একটা স্বীকৃতি দিয়ে থাকতেই পারতো, কিংবা আলাদা দেশ হিসাবেও থাকতে পারতো। অত বেশি মাথা ঘামানোর কোনো দরকারই ছিল না। যেমনটা ভুটান শান্তিতে আছে, কোনো টেনশন নেই, কারণ ভুটানের কোনো সেনাবাহিনীই নেই। ভুটানের সঙ্গে ভারতের চুক্তি, ভুটানের উপর আক্রমণ মানে ভারতের উপর আক্রমণ, তাই ভুটানকে কেউ আক্রমণ করার সাহস পায় না। বাংলাদেশ একটা চেষ্টা করেছিল ছোটোখাটো লেভেলে কিছু করার, বাট সেই লেভেলটা যতটা ছোট ততটা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতারা, বিশেষ করে এখন যারা রয়েছে, অন্তর্বর্তীকালীন ব্যাঙের একটি গভর্নমেন্টও বলা যায় না, অবৈধ, তো তারা ভাবে বোধহয় যে বাংলাদেশের সামরিক ক্ষমতা প্রচুর, আসলে ভোগাস। তার বড় প্রমাণ হচ্ছে বাংলাদেশের ডিফেন্স বাজেট। আমি দেখে অবাক হয়ে গেলাম, গত বছরও ৪২,০১৪ কোটি টাকা, এটা ছিল হচ্ছে গিয়ে ডিফেন্স বাজেট। এর মধ্যে ভালো ফাইটার জেট থেকে শুরু করে ভালো ভালো অস্ত্র কেনা যায় না, এয়ার ডিফেন্স সিস্টেম কেনা যায় না। সে বাংলাদেশের যে কোনো মানুষ বলতে পারে যে আমরা এইটা কিনবো, ওটা কিনবো, আমাদের ভারতের বিরুদ্ধে লড়তে হবে, আমাদেরকে J-10C কিনতে হবে, JF-20 কিনতে হবে, বা এমনও বলতে পারে, বলতে তো পয়সা লাগে না। আর চায়না ছাড়া তারা এগোতেও পারে না। তারা এটা মানে কনফিডেন্স লেভেলে শেখানো কতটা বড় মাইনাস পয়েন্ট, যে তারা কখনোই বলে না যে আমরা SU-57 কিনতে পারি, আমরা J-35 কিনতে পারি চায়নার থেকে, এছাড়া আমেরিকার F-35 কিনতে পারি। এত বড় স্বপ্ন ওরা দেখে না। ওদের স্বপ্ন কি? থান্ডার, মানে ওই ব্লান্ডার, তাই না? এর বাইরে JF-17 আর কি, এর বাইরে আর ওই J-10C পর্যন্ত। কিন্তু সেগুলো বলার পরেও ওরা ওই ফাইটার জেটগুলোকে এমনভাবে আমাদের ভারতবর্ষকে শোনায় যে সেগুলো হচ্ছে পৃথিবী বিখ্যাত, অথচ আমাদের অফার যেগুলো, সেগুলো নিয়ে ওরা মাথা ঘামায় না, বা ওরা বুঝতেও চায় না। আমাদের অফার হচ্ছে গিয়ে F-35 আমেরিকার তরফ থেকে, আমাদের ভারতের কাছে সুখোই 57 বা SU-57 5th জেনারেশন সেগুলো, আর এরা এখনও 3.5, 3, 4 এই জেনারেশনে পড়ে রয়েছে। কিন্তু সেটাও আমরা খুশি হতাম যদি তারা সেটা কিনতো বা কিনতে পারতো, বাট মুখে বলা আর কাজে করে দেখানো দুটোর মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটাই এরা বুঝতে পারে না। এরা হচ্ছে গিয়ে মুখে মারিত গন্ডার আর লুটিত ভাণ্ডার, এরকম। আমরা এতগুলো JF-17 কিনবো, বাজেট দেখুন এবছর কমে গিয়ে
40,698, যেটা গত বছর ছিল 42,014 কোটি টাকা। 1,316 কোটি টাকা। আচ্ছা, এটা কিন্তু বাংলাদেশের টাকার হিসাব। তার মানে যদি আপনি দেখেন যে এবছরে ডিফেন্স বাজেট 40,698 কোটি টাকা, সেটা বাংলাদেশের, সেটা ভারতের যে রুপিয়া, সেটার হিসাব করলে দেখা যাবে ওটা 33,000 কোটি। আচ্ছা, 50,000 কোটি টাকা এক্সটেন্ডেড করে দিয়েছে নর্মাল বাজেটের পরে, আমাদের অপারেশন সিন্দুরের পর। তো স্বপ্ন দেখা ভালো, খারাপ তো নয়, কিন্তু স্বপ্ন যদি জেগে জেগে কেউ দেখে সেটাকে স্বপ্ন বলা হয় না, ওটাকে বলা হয় দিবা স্বপ্ন। আর দিবা স্বপ্নের মধ্যে মানুষ ভুল ভাল যদি বলে, তাহলে তার শিক্ষাগত যোগ্যতা, তার মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন ওঠে। মানে তাদের F-17 নেব, J-10C নেব, আরে ওগুলোকে কোনো পাত্তা দেওয়ার ব্যাপারই নয়। নিলে তো ভালো লাগবে, আমাদেরই পাশের দেশ, সে যদি উন্নতি করে। কিন্তু এই ডিফেন্স বাজেটে আপনাদের এই যে J-7 ফাইটার জেটগুলো আছে, সেগুলোকে রক্ষণাবেক্ষণ করতে পারবেন তো? ওই 8খানার মতো যে MiG-29 আছে, তার মধ্যে থেকে আবার 2টো চলে না, 6খানার কালো ধোয়া বেরোয়, যেগুলো তাও চলে ডবল ইঞ্জিন, মিসাইল বলে তো কিছু নেই। সেগুলো মেনটেন করতে পারবেন? নতুন জেটটা কোথা থেকে কিনবেন? তো ফালতু বড় বড় কথা কেন? আপনাদের দেশের সেনাবাহিনীর 3 প্রধান, জল, স্থল, আকাশ, মানে নেভি, এয়ার এবং আর্মি, তাদের প্রত্যেক চিফ শোনা যাচ্ছে যে বাংলাদেশের বাইরে চলে গেছে। এমনও শোনা যাচ্ছে যে হজ করতে গেছেন। খুব ভালো, এটা ধর্মীয় ব্যাপার। কিন্তু এই সময় কোথাও একটু প্রশ্ন জাগে না? আর আপনাদের মাথার উপরে যে ছাতা বলে আপনারা মনে করছেন, মোহাম্মদ ইউনুস, এ তো অনেক ডাক দিয়েছে চিকেন নেক, হ্যাঁ, এই চিকেন নেক নেবে, হ্যানত্যান করবে এই বাজেটে এই 40,698 কোটি টাকা, যেটা আমাদের ভারতবর্ষের হয়তো 33-34 হাজার কোটি টাকা হবে। এ তো আমাদের একজন বিজনেসম্যান, মানে মুকেশ আম্বানি বলুন, আদানি বলুন, টাটা বলুন, বিড়লা বলুন, গোয়েঙ্কা বলুন, এরা পকেট ঝাড়লে পড়ে যায় এই কয়েক হাজার কোটি টাকা, পকেট ঝাড়লে পড়ে। সেই দেশ এরকম পাঙ্গা নেয় আর এরকম নিজের ক্ষমতার বাইরে গিয়ে কথা বলে কি করে? আপনাদের এই বাজেট, আপনাদের লজ্জা লাগে না যে আপনারা বড় বড় কথা বলেন? ভারতের সঙ্গে চোখে চোখ মিলিয়ে কথা বলবো এই ডিফেন্স বাজেট নিয়ে। অকাতটা তো বুঝতে হবে, এইটাই তো অকাত। এই অকাতে দাঁড়িয়ে যদি 7 সিস্টার নিয়ে এইসব কথা বলেন, তখন কি মনে হয় বলুন তো? তখন মনে হয় যে এই একেবারে যে পাগল ছাগল থাকে না, মন্দির ফন্দির যাবেন, আশেপাশে কোথাও দেখতে পারবেন এই পাগল ছাগলরা যেরকম রাস্তায় এরকম করে বেড়াচ্ছে, কোথায় কোথায় নিজেই বলে বেড়াচ্ছে, নিজেই ওকে করে বেড়াচ্ছে, গালাগালি করে, ওই রকমই লাগে। আর এখন যেটা যোগ্যতা, তাতে দেখা যাচ্ছে যে আপনাদের দেশের যারা এগুলো বলছে তারা ওই রকমই অ্যাকচুয়ালি পাগল ছাগল ছাড়া আর কিচ্ছু নয়। এরা নাকি ভারতের এগেনস্টে বিরাট বড় একটা যুদ্ধ করবে, এবং যার 3 সেনাবাহিনীর প্রধানই চলে গেছে, বাইরে রয়েছে এই মুহূর্তে। অতএব এই ডিফেন্স বাজেট নিয়ে আপনারা তীর ধনুক এই সমস্ত কিনুন। আর এই ডিফেন্স বাজেটে তো মাইনের সবার হবে কি না তাও ঠিক নেই, প্রত্যেকের মাইনের থেকে কাট অফ হবে। এই তো আপনাদের দেশের অবস্থা এই মুহূর্তে অর্থনৈতিক, আপনাদের মাইনে থেকে কাট অফ হবে, সেনাবাহিনীর মাইনে থেকে কাট অফ হবে। এই যে 1,316 কোটি টাকা কমিয়ে দেওয়া হলো, লোকে প্রতিটা দেশের বাড়ে, আপনাদের দেশের কমলো, এটাও আমরা দেখতে পেলাম। নতুন নতুন অনেক কিছু দেখছি না, এটাও দেখতে পেলাম যে আপনাদের দেশের কমলো। এটা ভালো লাগলো না দেখে। শত্রুতা করলে শত্রুতার মতো করতে হবে। এত দুর্বল শত্রু নিয়ে আমরা কি করে টিকে থাকবো? আমরাই টিকে থাকতে পারবো না। এত দুর্বল শত্রু নিয়ে মানে থাকা যায় সমাজের বুকে? শত্রুও তো লাগে লেভেলে তো নয় কখনোই, কিন্তু তাও তো মনে হতো যে হট করে এই 42,014 কোটি টাকা যেটা গতবারে ছিল, সেটা 80,000 কোটি টাকা করে দিত, তখন বুঝতাম যে হ্যাঁ, এবার কিছু আমরা পাবো আমাদের
লেভেল না হলেও মানে অ্যাটলিস্ট একটা জবাব দেওয়ার কিছু। মুখে মারি তো মানে একদম ভান্ডার মেরে দিচ্ছে, গন্ডার মেরে দিচ্ছে, যা তা। কোথা থেকে কিনবেন আপনারা JF-17? কোথা থেকে কিনবেন আপনারা J-10C? যত ভুল ভাল কথা বলে হাওয়া গরম করে উল্টো পাল্টা প্রশ্ন করুন আপনার দেশের সরকারকে যে এই 1316 কোটি টাকা যে বাজেট কমিয়ে দেওয়া হলো, তো আমাদের সেনাবাহিনীর বাকি লোকদের মাইনে কতটা কাট অফ করা হচ্ছে তার জন্য প্রশ্ন করুন, প্রশ্ন করতে শিখুন। যদি প্রশ্ন করেন তাহলে তো আবার আপনাদের পেছনে ছাল চামড়া থাকবে না, তাই না? আপনাদের তো এখন গণতন্ত্র বলে কিছু নেই। আমাদের এখানে গণতন্ত্র আছে ভারতে, প্রশ্ন করা হয়। আমরা নরেন্দ্র মোদীকে প্রশ্ন করি, আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রশ্ন করি, প্রত্যেককে প্রশ্ন করি আমরা। আপনারা প্রশ্ন করতে পারেন? বুকে দম আছে? সেই দমই নেই, আপনারা আবার লড়বেন। ছি, যদি মানুষের বাচ্চা হয়ে থাকেন তাহলে নিজের দেশের সরকারকে প্রশ্ন করুন। সব দেশ যখন ডিফেন্স বাজেট বাড়াচ্ছে তখন আমাদের ডিফেন্স বাজেট কমলো কেন? তার মানে কি ষড়যন্ত্র? বুঝে গেছেন আপনারা যে আপনাদের সরকার আপনাদের দেশকে বেচে দিয়েছে? কারণ দেশ বেচে দিলে তো আর সেনাবাহিনীর দরকার হবে না, দেশ রক্ষা করার জন্য দরকার হয়। বেচলে সেনাবাহিনী লাগে না। আর 3 সেনাপ্রধানও বাইরে চলে গেছে। এই দেশ আপনাদের মোবারক। বাকি কেকের মতো মানে একেবারে কেক যেরকম পিস পিস করা হয় সেরকম এক একটা পিস করে যদি আমেরিকা, চায়না, রাশিয়া হয়তো নেবে না, ভারত, এরকম যদি সবাই, মায়ানমারও কিছুটা হয়তো নিয়ে গেল, এরকম হয়ে যায় বাংলাদেশ আগামী 1 বছর 1.5 বছরের মধ্যে, তাহলে অবাক হওয়ার কিছু তো দেখছি না এর মধ্যে। কারণ এটাই তো আপনাদের প্রাপ্য ছিল। সার্বভৌমত্বের গোষ্ঠীর পিণ্ডি চটকে গেছে। সব দেশ আপনাদের আর দেশ কোথায় আছে? একটা ভূখণ্ড, তাতে সবাই নিজেদের কেকের পিসটা দেখছে। এ বলছে আমি কিন্তু ওই মাথার দিকটা নেব, ওইখান থেকে কাট। ও বলছে আমি লেজের দিকটা, ও বলছে না পেটের দিকটা আমার জন্য রাখ। ভালো লাগছে না? এই দিনই তো দেখার ছিল, যখন শেখ হাসিনা সুন্দরভাবে দেশটা মুভমেন্ট করাচ্ছিল সমঝোতা রেখে, তখন ভারত ছিল গিয়ে সবচেয়ে বড় শত্রু। আজও তো ভারত শত্রু রয়েছে। ভারত সব সুবিধা বাংলাদেশ থেকে নিয়ে যেত। এখন দেখা যাচ্ছে তো ভারত কম সুবিধা বাংলাদেশকে দেয়নি। কোম্পানিগুলো এক এক করে বন্ধ হচ্ছে স্থলবন্দর বন্ধ করে দেওয়ার জন্য। আগামী দিনে কি হবে সোনা আমার, সেগুলো দেখার জন্য আপনিও যেরকম থাকবেন, বড় বড় কথা বলেছিলেন না, আপনিও থাকবেন, আমরাও থাকব। আমরাও কিন্তু শেষ দেখব ঘটনা কোন দিকে গড়ায়। এটা বাংলাদেশের বর্ডারের ভিতরে কিন্তু ভারতের নাকি 6খানা ড্রোন প্রবেশ করেছিল, তাই নিয়ে চাপানুতর চলছে। বাংলাদেশের বর্ডারের ভিতরে প্রবেশ করেছিল 6খানা ড্রোন। এই নিয়ে আমাদের ভারতের গণমাধ্যম খুব একটা বেশি কিছু তোলপাড় করেনি, কিন্তু বাংলাদেশের গণমাধ্যম, ইউটিউবাররা, তারা কিন্তু এই ড্রোন 6খানা প্রবেশ করেছিল, কোন কোন জায়গায় উড়েছে সমস্তটা ডিটেলে জানিয়েছে। সেইগুলো আমি যাচ্ছি না, কারণ আমাদের কাছে সেরকম কোনো ইনফরমেশান নেই। ভারতের তরফ থেকে কোনো ইনফরমেশান দেওয়া হয়নি। বাংলাদেশের তরফ থেকে যদি এই ইনফরমেশান আমরা পেয়ে থাকি, আর সেটা যদি সঠিক হয় যে হ্যাঁ আমাদের ভারতের 6খানা ড্রোন প্রবেশ করেছিল এবং আপনারা কিছু করতে পারেননি, সেগুলো আবার সেফলি ভারতে যদি ফিরেই এসে থাকে আর আপনারা নাই কিছু করে থাকে, কারণ যদি করে থাকতো তাহলে তো সেটা একেবারে হরিলুটের বাতাসের মতো ছড়াতো যে ভারতের ড্রোন গুলি করে নামালো বাংলাদেশ। ওরে বাবা, কী নাচানাচি হয়ে যাবে, ঈদের আনন্দ পালন করা শুরু করে দেবে একটা ড্রোন মেরেই। যেমন আমাদের হয়তো 2-1টা রাফেল গেছে, বাট যুদ্ধক্ষেত্রে লস হবে সেরকমটাই জানা যাচ্ছে। এর আগে তো আমাদের যে এয়ার মার্শাল, উনি তো বলেইছিলেন যে হ্যাঁ কী লস হয়েছে এখন বলা যাবে না, তবে কমব্যাট যে এই একটা চলছে তাতে লস হবে। আসল টার্গেট হচ্ছে অবজেক্টিভ, যেই টার্গেট সেটা ফুলফিল হয়েছে কিনা, তো সেটা আমরা ফুলফিল করেছি, সেটা বলেছিলেন। গতকাল আমাদের সিডিএসের কিছু বয়ান নিয়ে অনেক চাপানো তরছে, তাহলে এই হয়েছে ওই হয়েছে। আরে দূর, কী হয়েছে? আমাদের কোনো পাইলটের তো কিছু হয়নি, আর কোনো ক্র্যাশ ডাউনের তো কোনো লিঙ্ক পাওয়া যায়নি, কোনো স্যাটেলাইট থেকেও ট্র্যাক করা যায়নি। হ্যাঁ, হয়তো
পিএল টাইপের কোনো মিসাইল, PL-15 টাইপের মিসাইল আমাদের হয়তো রাফালের হয়তো টাচ করতে পারে, লেগেছে, হয়তো ক্ষয়ক্ষতি হয়েছে রাফালের, হয়তো হয়েছে, কিন্তু ওই ধ্বংস হয়ে গেছে ওরকম হয়তো নয়। বা যদি হয়েও থাকে, আমাদের কোনো পাইলটের তো কিছু হয়নি, সেটা তো প্রমাণিত। কারণ কোনো পাইলটের কিছু হলে তো তাকে একটা সম্মান জানানোর জন্য তো পোস্ট দিত, বা সরকার থেকে বলতো। সেখানে তো কোনো পাইলটের বাড়ির লোকরাও তো বলতো যে হ্যাঁ, একটি আমাদের ঘরের সন্তান সে শহীদ হয়েছে, ওকে, বা প্রাণহানি ঘটেছে। সেরকম তো কোনো পাইলটের খবর আছে, আমার পাইলট সুস্থ সবল সবাই বাড়িতে পৌঁছেছেন। যদি কোনো জেট ধ্বংস হয়ে থাকে, যুদ্ধের অঙ্গ হয়েছে, কী এসে গেছে, এমন কিছু বড় ক্ষয়ক্ষতি হয়নি। যদি একটা দুটো যদি ফাইটার জেট গিয়েও থাকে, ও পয়সা দিলে আবার আসবে, চলে আসবে। একটা রাফেল, 10টা রাফেল আনাটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর একজন পাইলটের জীবন চলে যাওয়াটা। তাই পাইলট সবাই সুস্থ, এটাই বড় খবর। বড় খবর এটা যে আমরা যাই হোক, আমাদের 2-1টা ফাইটার জেট গেলেও 14খানার মতো ফাইটার জেট পাকিস্তানের গেছে, অ্যাওয়াক্স ধ্বংস হয়েছে। একটা অ্যাওয়াক্স সুইডেনের থেকে আনানো, সেটার কত দাম, এবং সেটা একটা অ্যাসেট বিরাট বড়। সেই অ্যাওয়াক্স ধ্বংস হয়েছে S-400 দিয়ে। সেগুলো নিয়ে আমাদের প্রচার মাধ্যম কিন্তু অতটা প্রচার করে না। আমাদের হয়তো একটা দুটো রাফেল বা একটা MiG-29 এরকম যদি গিয়েও থাকে, মানলাম গেছে 3-4টে গেছে, যদি গিয়েও থাকে তাতে কিচ্ছু এসে যায় না। 14খানার মতো একটা অ্যাওয়াক্সের কাছে এই 4-5টা ফাইটার জেটও কিচ্ছু নয়, জেনে রাখুন। অ্যাওয়াক্স, এবং অ্যাওয়াক্স শুধু একটা নয়, আরও গেছে, আরও অনেক গেছে 14টার মতো ফাইটার জেট গ্রাউন্ডেও গেছে, যেখানে আঘাত এনেছে, হ্যাঙ্গারে দাঁড়ানো, আবার এয়ারেও গেছে। তো অত টেনশনের কিছু নেই। তো এইসব ব্যাপার নিয়ে অত চিন্তা করার কিছু নেই। তো কালকে এই যে ড্রোন প্রবেশ করেছিল, সে খবর যদি সত্যি হয়, তো বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেম বলে কিছুই নেই। একটা ড্রোনকেও আঘাত এনে নামাতে পারলো না। তার মানে এটা কি পরীক্ষা? যেমন ব্রহ্মোস মিসাইল আমরা একবার ভুলবশত চালিয়েছিলাম, এবং সেটা প্রায় একেবারে অনেক 240 কিলোমিটারের সম্ভবত ভিতরে মিয়া চান্নুর কাছে গিয়ে পড়েছিল পাকিস্তানে। অনেক মিনিট, 8-10 মিনিটের উপরে, বা 14-15 মিনিটের কাছাকাছি পাকিস্তানের বায়ুসীমায় ছিল সেই মিসাইলটি, এবং তাতে আমাদের কোনো ওয়ারহেড মানে কোনো বিস্ফোরক ছিল না। শুধুমাত্র মিসাইলটা গিয়ে মিয়া চান্নুতে পড়েছিল। এরা ট্র্যাকও করতে পারেনি, এরা ওই মিসাইলটাকে ধ্বংস করতে পারেনি। তো সেটা কিন্তু আমাদের হয়তো একটা পরীক্ষা ছিল যে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম কীরকম। তো এটাও হতে পারে যে বাংলাদেশে 6খানা ড্রোন প্রবেশ করিয়ে একবার এয়ার ডিফেন্স সিস্টেমটাকে চেক করে নেওয়া হলো, যে এদের 6খানা ড্রোন গেল, ঘুরে চলে এলো, কেউ কিছু করতেই পারলো না। তাই আগামী দিনে এখানেও অন্যরকম কিছু ঘটলে, বা ঘটতেই পারে, সবাই জানে, কারণ অলরেডি আমাদের শিলিগুড়ি বা চিকেন নেকের কাছে বিরাট যুদ্ধ প্রস্তুতি অপারেশন তিস্তা প্রহার হয়েছে, এবং এই মুহূর্তেও আমাদের অনেক কিছু ডিপ্লয় আছে। আকাশ, S-400, তারপরে সেনাবাহিনী তো রয়েছে, রাফেল যুদ্ধ বিমান রয়েছে, তো আরও অনেক যুদ্ধ বিমান আছে সেখানে। শুধু রাফেল সবাই করে কেন আমি বুঝি না। আমাদের সুখোই 30 MKI কম কিসের? সেটাও তো বিরাট ব্যাপার, তাই না? বড় লেভেলের খেলোয়াড়, বড় মাঠের খেলোয়াড়, বা বড় সমুদ্রের খেলোয়াড়, সেটাও বলা যেতে পারে। তো এইরকম ঘটনা ঘটে চলতে থাকবে। 6খানা যে ড্রোন প্রবেশ করেছিল, সেটার অবশ্য আমাদের খুব একটা বেশি সংবাদ মাধ্যমে আমি দেখিনি। তো এই ছিল আজকের আলোচনা। খবরাখবর কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।